আচ্ছা, আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার সার্ভার সাইড রেন্ডারিং। যেটা তোমার পরে হচ্ছে রেন্ডারিং পার্টের মধ্যে। এটা যদি ওপেন করো, এখানে দেখবে এটা তো অ্যাপের জন্য সরি, এটা আমরা নেব পেজেস। পেজেসের রেন্ডারিং এর মধ্যে তোমার টোটাল ৪ টে পার্ট আছে। একটা হচ্ছে এসএসআর, একটা এসএসজি, একটা হচ্ছে তোমার সিএসআর আর একটা আছে আইএসআর। এই টোটাল ৪ টে আছে। তো ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। ফার্স্টে আসি এসএসআর। তো প্রথমে একটু ডেসক্রিপশন দিয়ে দিই সার্ভার সাইড রেন্ডারিং কি। এসএসআর এর ফুল ফর্ম হচ্ছে তোমার সার্ভার সাইড রেন্ডারিং। এটা কি করে, সার্ভার সাইডে মানে তুমি ধরো অ্যাজ এ ক্লায়েন্ট, তুমি ধরো একটা ইউআরএল হিট করতে চাইছো যে স্ল্যাশ, তুমি ধরো হিট করবে স্ল্যাশ হোম। তো এটা করলে কি হবে, তোমার যদি নেক্সট জেএস এর অ্যাপ্লিকেশনে তুমি যে এই যে ইউআরএলটা হিট করলে ব্রাউজার থেকে, এটা হলো ব্রাউজার, আর এটা যাবে তারপর তোমার নেক্সট জেএস এর সার্ভার। এটা হচ্ছে তোমার নেক্সট জেএস এর সার্ভার। তুমি যেই এই ইউআরএলটা হিট করলে, তো নেক্সট জেএস এর সার্ভার কি করবে, তুমি যদি গেট সার্ভার সাইড এখানে ইউজ করো, তো কি হবে, এখানে সার্ভার সাইড থেকে তোমাকে একটা এইচটিএমএল দেবে, ইনিশিয়াল এইচটিএমএল, যাতে কোনো ইন্টারেকশন কিছু হবে না, মানে বাটন ফাটন ক্লিক করলে কিছু হবে। এইচটিএমএল দেবে, প্লাস তোমাকে একটা জেসন ডেটা দেবে, জেসন ডেটা। আর এই দুটো আবার ফিরে আসবে তোমার ব্রাউজারে। এবার ব্রাউজারে এটাকে পুরো পার্স করবে, পার্স করে তারপর আমাদেরকে রেন্ডার করাবে। পার্স করবে মিন্স, আমি যদি তোমাদেরকে গ্রো এর সাইট দেখাই, grow.in, এটা কোন গ্রো? তো ধরো আমি গ্রোতে হিট করলাম হোম পেজে, ফার্স্ট যে রিকোয়েস্টটা গিয়েছে grow.com এ। তুমি দেখো সার্ভার সাইড থেকে আমি এরকম একটা এইচটিএমএল পাচ্ছি, মানে জাস্ট এইচটিএমএল স্ট্রাকচার, পেজে কোথায় কি আছে এইটুকু। আর এটা হচ্ছে তোমার ইনিশিয়াল এইচটিএমএল, যেটা ব্রাউজার এই সার্ভার নেক্সট সার্ভার তোমাকে দিয়েছে। এটা যখন ব্রাউজারে এলো, এটা তোমার হাইড্রেট হয়ে এর সাথে জেএস ইন্টিগ্রেট হয়ে এইভাবে তুমি এটাকে দেখতে পাচ্ছ। তো সার্ভার সাইড থেকে কি পাবো, এক তো ইনিশিয়াল এইচটিএমএল, আর একটা পাবো হচ্ছে আমরা জেসন ডেটা। জেসন ডেটাটা কিভাবে দেখবে, তুমি যদি কোনো নেক্সট জেএস অ্যাপ্লিকেশনে কন্ট্রোল ইউ করো, এটা হচ্ছে ইনিশিয়াল এইচটিএমএল। এখানে সার্চ করবে পেজ প্রপ, পেজ প্রপসটা এখানে নেই, দাঁড়াও দেখা, ধরো এফএনও তে গেলাম, এখানে যদি কন্ট্রোল এফ করে পেজ প্রপস লেখো, এই যে দেখতে পাচ্ছ এই পেজ প্রপস এর মধ্যে কি আছে, তুমি একটা বড় দেখো জেসন ডেটা পাচ্ছ। এই যে এই জেসন ডেটা কি কাজে লাগছে, আমি যখনই এখানে পেজটা রিলোড পাচ্ছি, এই যে ডেটাটা তোমরা দেখতে পাচ্ছ এখন ওটা জেসন ডেটা থেকে আসছে, মানে ফ্রন্ট এন্ডে এসে কোনো এপিআই কল হচ্ছে না। তুমি এখানে কোনো লোডিং স্টেট বা এরকম কিছু দেখতে পাবে না, অলরেডি ডেটাটা সার্ভার সাইড থেকে এসে গেছে। এই সিনারিওতে কি হয়েছে, আমি ধরো এই পেজটা ব্রাউজারকে রিকোয়েস্ট করলাম যে স্ল্যাশ ইন্ডিসেস, সার্ভার সাইড থেকে জেসন ডেটাটা এসে গেছে, মানে আমি এই রাউটটা হিট করলাম স্ল্যাশ ইন্ডিসেস, ব্রাউজারে হিট করলাম, এটা নেক্সট জেএস সার্ভারে গেল। এবার এখানে তোমরা একটা জেসন ডেটা দেখতে পাচ্ছ যে লম্বা চওড়া এরকম জেসন ডেটা। এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, নেক্সট জেএস সার্ভারে এপিআই কলটা করা হয়েছে ওখানে ব্যাকএন্ডে, সার্ভার সাইড মেথড এপিআই কল। এবার এপিআই এর যে ডেটাটা পেয়েছো জেসন ডেটা, সেইটা তোমার এইচটিএমএল এর সাথে অ্যাড হয়ে গেছে, তারপরে এটা আবার তোমার ব্রাউজারকে দেওয়া হয়েছে। আর এই যে বললাম এপিআই কল হয়েছে সার্ভার সাইডে, দ্যাট মিনস এটার জন্য তোমার একটা মেথড আছে যেটা সার্ভার সাইড রেন্ডারিং এর ইউজ হয়। সেই মেথডটার নাম হচ্ছে গেট সার্ভার সাইড প্রপ। এই যে আমি প্রথমে একটা রাউটে হিট করলাম, নেক্সট যে সার্ভার কল করলো গেট সার্ভার সাইড প্রপস, মানে এটা মেথডটার নাম। এইটা যদি কোনো কম্পোনেন্টে থাকে দ্যাট মিনস তোমাকে বুঝে যেতে যে হবে যে এই কম্পোনেন্টে সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে। তো এই ফাংশনের ভেতরে এপিআই কলটা করা হয়েছে। এবার এপিআই কলের যে রেসপন্সটা পেয়েছো, সেটা তোমার এইচটিএমএল এর সাথে তোমাকে পাঠানো হয়েছে। এটা কনসেপ্ট, মানে প্রথমে গেট সার্ভার সাইটের ভেতরে এপিআই কল হলো, সেইটাকে এইচটিএমএল এ অ্যাড করা হলো, আর এইচটিএমএল প্লাস জেসন ডেটা সেইটা তুমি ব্রাউজারে পেয়েছো। এবার ব্রাউজারে ওটাকে হাইড্রেট করে তোমাকে পুরো ওয়েবসাইটটা দেখাচ্ছে। এবার এটার সুবিধে কি, তোমার গুগল ব্রড বা সার্চ ইঞ্জিনের ব্রড গুলো যখন আসে, ওরা যদি এই পেজটাকে ক্রল করে, পুরো এই পেজটা, এখানে ও কি পাবে, এখানে এইচটিএমএল এর স্ট্রাকচার পেয়ে যাবে। আর একটা পাবে হচ্ছে তোমার এই পেজ প্রপস মানে জেসন ডেটা। তো এই পুরোটা দেখেও বুঝতে পেরে যাবে যে এই পেজের স্ট্রাকচার কি আছে আর এই পেজে কি, কি ডেটা, কি, কি টাইপের ডেটা আছে। তো এই হিসেবে ও ইন্ডেক্সিং করবে, মানে ওর ক্রল করতে সুবিধা হবে আরকি। এবার তোমাদেরকে কোডের থ্রু দিয়ে দেখাচ্ছি যে পুরো কনসেপ্টটা বললাম। ঠিক আছে? প্রজেক্টটা চালাই। yarn run dev localhost 4000, সরি 3000। আচ্ছা, আমি এই রাউট হিসেবেই দেখাচ্ছি, হোম উইথ ইউজ কোয়েরি। এটাকে আমি করব হচ্ছে পিন, ফার্স্টে রাউটটাকে করলাম কপি, হলো 3000 স্ল্যাশ এই রাউটটা। এখানে কি হচ্ছে,
তুমি যদি এটাকে কন্ট্রোল শিফট আই করো অ্যান্ড তারপর নেটওয়ার্কে গিয়ে আমি যদি একটা রিলোড মারি, বুঝছো? এখানে গিয়ে পেজটাকে যখন আমি রিলোড মারছি, তখন দেখবে এই যে এখানে এপিআই কল হচ্ছে। মানে তুমি লোডিংটা দেখতে পাচ্ছ। তো এটা কি হচ্ছে, ক্লায়েন্ট সাইডে এসে এপিআই কল হচ্ছে। বাট গ্রো এর ক্ষেত্রে যখন দেখবে এখানে যখন আমি রিফ্রেশ মারছি, কোনো এপিআই কল হচ্ছে না। অলরেডি এই ডেটাটা এখানে আছে। মানে এন্ড ইউজার কি দেখছে, ওকে কোনো ওয়েট করতে হচ্ছে না। অ্যাজ এ ইউজার আমি কি পাচ্ছি, আমি যে একটা রাউট হিট করলাম এবং তারপরে ওখানে কোনো আমাকে ওয়েট করতে হলো না। আমি জাস্ট প্রিফিল ডেটাগুলো দেখতে পেলাম। এবার এই যে পেজটা আমরা করেছি ক্লায়েন্ট সাইড এপিআই কল, এটাকে এবার আমি সার্ভার সাইড এপিআই কলে কনভার্ট করব। তার জন্য এক কাজ করি, এখানে home.tsx টাকে আমি সার্ভার সাইড করি। এটা পুরো এমটি আছে। এখানে এক্সিস্টিং এগুলো সব হটাও। এখানে আমি একটা মেথড এড করব যেটার নাম হচ্ছে কন অ্যাসিং, বা এভাবে দিতে পারো const get সার্ভার সাইড প্রপ ইকুয়াল টু, এটা একটা অ্যাসিং ফাংশন হবে। এখানে দিলাম। এবার এই যেটা লিখলাম গেট সার্ভার সাইড প্রপস, এটা কিন্তু নেক্সট.js এর ডিফল্ট, মানে ওদেরই ডিফাইন করা। অ্যান্ড এটার জন্য যদি ভালো আরো দেখতে চাও, ডকুমেন্টেশনে বেটার লেখা আছে। এই যে সার্ভার সাইড রেন্ডারিং, টু ইউজ সার্ভার সাইড রেন্ডারিং ফর এ পেজ ইউ নিড টু এক্সপোর্ট অ্যান অ্যাসিং ফাংশন কল্ড গেট সার্ভার সাইড প্রপস। মানে এটাকে ডিফাইন করতে হবে এবং এটাকে তোমাকে এখান থেকে এক্সপোর্টও করতে হবে। এবার কি করবে, এখান থেকে যদি তুমি কিছু রিটার্ন করো, রিটার্ন প্রপ ইকুয়াল টু ধরো নেম ইকুয়াল টু নবীন পাস করলাম, ঠিক আছে? এটা এখান থেকে পাস করলাম। এবার এটাকে এখানে রিসিভ করবে নেম হিসেবে, টাইপিংটা কম করে এখানে হবে নেম। তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সার্ভার সাইডে গেট সার্ভার সাইড প্রপস কল হচ্ছে, এখান থেকে রিটার্ন করছি আমি প্রপস আর নেম। মানে প্রপস এর মধ্যে নেম পাস করছি নবীন, ঠিক আছে? আর তুমি এই যে আমি এখানে প্রপস এর মধ্যে যা কিছু পাস করব, এখানে ধরো নেম দিলাম, তারপরে এজ দিলাম ধরো 20, এগুলো সব তুমি হোমের মধ্যে অ্যাজ এ প্রপস হিসেবে পেয়ে যাবে। তো এখানে যদি এজ দাও আর এখানে পুরো কনসোল লগ করি, কনসোল ডট লগ নেম কমা এজ। তো ব্রাউজারে গিয়ে যদি আমি হিট করি লোকাল হোস্ট 3000/হোম, এখানে আসবে না, এটা তো কন্ট্রোল ইউ করলাম। এখানে দেখো উপরে এইচটিএমএল টা এসছে, এই যে এখানে পাচ্ছ তুমি পেজ প্রপ। তো আমি এটা তো এখানে স্ট্যাটিক পাঠালাম। এখানে এবার কি করব, আমি এপিআই কলটা করব। কোন এপিআইটা কল হবে, তোমার এখানে যে এই যে ফেচ প্রোডাক্ট লিস্ট যে এপিআইটা আছে এটা কল হবে। তো আমি কি করব, এটা করলাম কপি ফেচ প্রোডাক্ট লিস্ট। এবার এখানে কোনো ইউজ কোয়েরি বা নরমাল ইউজ এফেক্ট এইসব কিছু কাজ করে না সার্ভার সাইডে, তোমাকে র এপিআই কল করতে হবে, মানে এক্সিওস এর থ্রু দিয়ে। তো এখানে আমি কনস্ট রেসপন্স ইকুয়াল টু অ্যাওয়ে, তারপর ফেচ প্রোডাক্ট লিস্টের এপিআইটা এখানে কল করব। টাইটেল হবে এমটি, ক্যাটাগরি আইডি কিছু পাঠাবো না, ইনিশিয়াল লিমিট 20, অফসেট দিলাম ধরো 10, ঠিক আছে? অ্যান্ড এখানে প্রোডাক্ট লিস্ট বলে রেসপন্সটাকে পুরো আমি এখানে করে দিলাম, প্রিন্ট করিয়ে দিলাম। আর এটাকে দেখানোর জন্য আমি তোমাদেরকে প্রিন্ট করাচ্ছি প্রোডাক্ট লিস্ট কমা দিয়ে এখানে। হ্যাঁ, তুমি এখান থেকে প্রপস দিয়ে যা কিছু পাঠাবে এগুলো সব এখানে অ্যাকসেপ্টেড হবে। এর প্রোডাক্ট লিস্ট যদি না লাগে তার মানে এখানে এপিআই কলটারও কোনো মানে হয়, সেটা তুমি করতে পারো। এখান থেকে ধরো 10টা প্রপস পাঠালে কিন্তু এখানে তুমি দুটো ইউজ করছো। এবার ধরো আমি ব্রাউজারে গিয়ে হিট করলাম সেম রাউট, এরর দিয়েছি, এরর ইনভ্যালিড ইউআরএল API/product.ts, তবে এটা এক্সিওস পোস্ট API প্রোডাক্ট, ঠিক আছে? এবার ডিবাগ করি, ভেতরে যাই কি আছে, API/product তো আছে এখানে রাউটে বানানো, দুটোর জন্য নামটা চেঞ্জ করি, প্রোডাক্টস করে দিলাম রাউটটার নাম। আর এখানে আমি চেঞ্জ করব প্রোডাক্ট। এবার দেখি সেম ইনভ্যালিড ইউআরএল, ইনভ্যালিড। কাজ করি, আমি এখানে এক্সিওস ইউজ না করে আপাতত এক্সিওস ইনস্ট্যান্সটা ইউজ করছি। এক্সিওস ইনস্ট্যান্স, তারপরে ডট গেট, ডেটা নয়, এটা তখন হয়ে যাবে প্যারামিটার। এটা দিচ্ছে, এখন আবার কি এরর দিচ্ছে, এপিআই প্রোডাক্টস ভুল রাউট। আমি কি করলাম, এন্ড পয়েন্টস ডট প্রোডাক্ট ডট লিস্ট, এবার তো আসার কথা। হ্যাঁ, এবার দেখো পেজ প্রপস এর মধ্যে নেম পেলাম, এজ পেলাম। তো এখানে প্রোডাক্ট লিস্টের মধ্যে দেখো তুমি পুরো এই প্রোডাক্টের জেসন ডেটা পেয়ে যাচ্ছ। এবার এটাকে কি করবো, আমরা পেজে শো করাবো। এখন তো পেজ পুরো এমটি, এখানে গেলাম, এই প্রোডাক্ট লিস্টটাকে আমরা করবো এখানে ইউজ। এবার আমি জাস্ট এখানে সিম্পলি ম্যাপ ফাংশনটা ইউজ করব, যেটা এখান থেকে করেছি ওটাকেই আমি কপি করে নিই। আমি নিচে কই গেল, এই যে গ্রিডটা করলাম কপি, গ্রিডটা ইম্পোর্ট হবে ম্যাটেরিয়াল ইউআই থেকে, প্রোডাক্ট কার্ডটাও ইম্পোর্ট হবে
আর ডেটার বদলে হবে হচ্ছে তোমার প্রোডাক্ট লিস্ট। এবার আমি যখনই এখানে পেজ রিফ্রেশ করব দেখবে এখানে কোনো এপিআই কল হবে না। এপিআই কলটা হবে অ্যাকচুয়ালি সার্ভারে। বাট ইউজার যখন দেখতে পাবে ও অলরেডি সব ডেটা প্রিফিল দেখতে পাবে। বাট এই সিনারিওতে এই হোম উইথ কোয়েরি যেখানে আমরা ক্লায়েন্ট সাইড এপিআই কল করলাম, এখানে কি হচ্ছে ১ম এ পেজটা লোড হলো, ইউজারকে ওয়েট করতে হচ্ছে ২ মিনিট বা ২ মিনিট বা ১-২ মিনিট ওয়েট করতে হচ্ছে। ততক্ষণ আমরা কি করছি একটা লোডার দেখাচ্ছি, তারপর ওকে ডেটাটা দেখাচ্ছি। বাট সার্ভার সাইড প্রপস এর ক্ষেত্রে কি হচ্ছে, ইউজারকে আমরা পুরো ডেটাটা দিয়েই দিচ্ছি। মানে ব্রাউজারে যখন ও দেখছে তখন ওর কাছে অলরেডি লিস্টেড ডেটাটা আছে। এখানে এসে কোনো এপিআই কল হচ্ছে না। তো এটাই সার্ভার সাইড যে আমি সার্ভার সাইডে এখানে কলটা করেছি রেসপন্সটা গেট সার্ভার সাইড প্রপস বলে যে ফাংশনটা আছে ওর মধ্যে এপিআই কল করে প্রপস এর থ্রু দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার ধরো এখানে আমি এটাকে সরিয়ে দিলাম। শুধু প্রোডাক্ট লিস্টটাই থাকলো অ্যান্ড এটার যদি টাইপ দিতে হয় ইন্টারফেস আই হোম টপ প্রোডাক্ট লিস্ট এটার টাইপ হচ্ছে তোমার এখান থেকে দেখতে হবে ভেতরে কি টাইপ দিয়েছে প্রি প্রোডাক্ট স্কিমার এবং এটাকে এখানে তোমরা তো এটা গেল তোমার সার্ভার সাইড। আচ্ছা, এবার তোমরা এখানে একটা জিনিস বুঝতে পারবে এই যে এপিআই ফাংশন গুলো এইভাবে ব্রেকডাউন করে বানানোর মানেটা এবার বুঝতে পারবে। এখানে ভেতরে এই যে ফাংশনটা বানিয়েছিলাম ফেচ প্রোডাক্ট লিস্ট অ্যাসিং, এটা এখন দেখো ৩ ভাবে ইউজ হচ্ছে। একটা হচ্ছে তোমার ক্লায়েন্ট সাইডে তোমার এখানে ফেচিং ফাংশন হিসেবে এখানে ইউজ হলো। এটা ১ নম্বর। 2nd নম্বর হচ্ছে সার্ভার সাইডে ওটাকে ডিরেক্ট ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে ২ নম্বর। আর ৩ নম্বর হচ্ছে তুমি রিডাক্স এর ভেতরে ইউজ করেছিলে এটাকে। স্লাইস এর ভেতরে প্রোডাক্ট স্লাইস এখানেও আমরা ইউজ করেছিলাম এইভাবে। তো একটা ফেচিং ফাংশন ৩ ভাবে তোমরা ইউজ করতে পারো। এন্ড ডিপেন্ডস অন তোমার কিভাবে ফাংশনালিটি আছে। আচ্ছা, এবার আরেকবার আমি ফিরে যাই ডায়াগ্রামে। এখানে আরেকবার এক্সপ্লেন করে দেই। যেটা তোমাদেরকে বলেছিলাম যে তুমি একটা রাউটে হিট করলে, তারপরে ওখানে ভেতরে সার্ভার সাইড প্রপস এর ভেতরে গেট সার্ভার সাইড প্রপস এর ভেতরে এপিআই কল করানো আছে। এপিআই থেকে যে রেসপন্সটা আমি পাচ্ছি সেটাকে আমি পেজের মধ্যে এমবেড করে ব্রাউজারকে পাঠিয়ে দিচ্ছি। এবার ব্রাউজারের রেসপনসিবিলিটি ওটাকে হাইড্রেট করে ইন্টারেক্টিভ করা। এইটা গেল। এবার নিচে আসি তোমার কোড। এইটা হচ্ছে তোমার সার্ভার সাইডে কল করানোর জন্য ১ম এ তোমাকে এটাকে এক্সপোর্ট করতে হবে, অ্যাসিং ফাংশন হবে অ্যান্ড এই নামটা যেন এইভাবেই থাকে। তুমি যদি এখানে স্মল s দিয়ে দাও, এখানে স্মল s দিয়ে দাও তখন কিন্তু কাজ করবে না। এই নামটা কিন্তু ওদের রিজার্ভড নাম এবং এর ভেতরে তুমি এপিআই কল যা ইচ্ছে করবে এবং রিটার্ন করার টাইমও তোমাকে এইভাবে লিখতে হবে। প্রপস তার ভেতরে একটা অবজেক্ট করে এবার এটা তোমার উপর তুমি কি নামে দেবে এবং এটা এখানে কম্পোনেন্ট এ ইউজ হচ্ছে প্রোডাক্টস বলে। তারপরে এখানে নরমাল এটাকে ম্যাপ করেছি যেটা আমিও বললাম। ১ম এ সার্ভার সাইড প্রপস বানাবে, তার ভেতরে এপিআই কল করবে, এখান থেকে প্রপসটা পাঠাবে, তারপর ওটাকে ইউজ করবে কম্পোনেন্টে। আরেকটা জিনিস গেট সার্ভার সাইড কিন্তু অনলি পেজ ডিরেক্টরিতে কাজ করে। তুমি যদি এখানে বাইরে পেজেস এর বাইরে কম্পোনেন্টের ভেতরে কোনো একটা এখানে গেট সার্ভার সাইড লিখে বলো যে এটা কাজ করছে না কেন? কাজ করবে না। কারণ পেজেস এর ভেতরেই অনলি ওটা গেট সার্ভার সাইড কাজ করে। এখানে যতগুলো কম্পোনেন্ট আছে মানে অ্যাপ ডিরেক্টরি আর ডকুমেন্ট এই দুটো ফোল্ডার বাদ দিয়ে সরি এই দুটো ফাইল বাদ দিয়ে এখানে যতগুলো ফাইল আছে তার মধ্যে অনলি গেট সার্ভার সাইড প্রপস কাজ করবে। নরমাল কম্পোনেন্ট বা বাইরের যেকোনো ফোল্ডারে কিন্তু ওটা কাজ করবে না। আচ্ছা, এটা গেল। এবার সার্ভার সাইডে বেনিফিট কি আছে? ফাস্টার পেজ লোড, HTML হ্যাজ দ্য ডেটা। দ্যাট মিনস যখন আমি পেজটা লোড করছি আমার কাছে অলরেডি ডেটাটা আছে। আমি ক্লায়েন্ট সাইডে এসে কোনো এপিআই কল করছি না। এটা একটা গেল। তারপর হচ্ছে বেটার ফর এসইও যেটা বললাম যে সার্চ ইঞ্জিন পুরো কনটেন্টটা দেখতে পাবে তোমার HTML স্ট্রাকচার কি আছে, পেজে কি ডেটা আছে। এটা গেল। অ্যান্ড গুড ফর ডায়নামিক ডেটা দ্যাট চেঞ্জ অফটেন। এইটা এক্সপ্লেইন করে লাভ নেই। এটা বলতে চাইছে এমন একটা ডেটা সেট তুমি দেখছো যেটা সঙ্গে, সঙ্গে চেঞ্জ হয়। মানে ১-২ মিনিট ছাড়া, ছাড়া। সো তার জন্য গেট সার্ভার সাইড যদি প্রেফারেবল। কোনো ওই এপিআই অনেকগুলো এন্ড পয়েন্ট যখন হ্যান্ডেল করি আমরা, তখন তাহলে কি সেটাতে প্রবলেম হবে তো? না, এখানে একটা ড্রব্যাক আছে। তুমি ধরো সার্ভার সাইডে এখানে ধরো এই এপিআই কলটা আমি রিপিট করলাম ১০-১২ বার। মানে এখানে তুমি সার্ভার সাইডে ৫-১০ টা কল মেরে দিলে। এখানে ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টে। ২, ৩, ৪, ৫, ৬ এবং এখানে রেসপন্স কনসোল করি। রেসপন্স ৬, রেসপন্স ৫, রেসপন্স ৪, রেসপন্স ৩, রেসপন্স ২। এখানে কি করেছি সার্ভার সাইডে আমি ৫-৬ টা এপিআই কল করেছি। এটার ড্রব্যাক হচ্ছে তুমি যখন ইনিশিয়ালি এটাকে রিকোয়েস্ট করবে যেটা বলছিলাম এখানে সার্ভার সাইডে কি করেছি ১, ২, ৩, ৪, ৫ ৬ টা এপিআই কল করেছি, ঠিক আছে? এই সিনারিওতে কি হবে আমরা যখন এখানে গিয়ে পেজটা রিলোড মারবো, পেজটা রিলোড মারলাম
এখানে আমাকে কত সেকেন্ড ওয়েট করতে হয়েছে? 3.49 সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে কি হয়েছে? সার্ভার সাইডে তোমার টোটাল ৬ খানা এপিআই কল হয়েছে। তো সার্ভার সাইডে কিন্তু তোমরা এতগুলো এপিআই কল করবে না। তার জন্য কি হবে? ব্রাউজারে ইউজার যখন একটা কোনো ওয়েব পেজ রিকোয়েস্ট করবে, তুমি সার্ভার সাইডে ১০ টা এপিআই কল মেরে রেখে দিলে। তো তখন কি হবে? তখন ইউজারের যে ওই যে পেজটা রিলোড হচ্ছে অনেকক্ষণ বেশি ধরে রিলোড হবে। এবার গেট সার্ভার সাইডে একটা প্রবলেম হচ্ছে, আমি ধরো ইউজার আর এটা হচ্ছে তোমার Next.js এর সার্ভার, এটা তোমার ব্রাউজার। তুমি রিকোয়েস্ট মারলে, তুমি এখানে 1, 2, 3 ৩ টে এপিআই কল করে রেখেছো সার্ভার সাইডে। তো ১ম এ এটা রিজলভ হলো, এটা রিজলভ হলো, তারপর এটা রিজলভ হলো। এই ৩ টে যতক্ষণ না রিজলভ হচ্ছে, তুমি কিন্তু HTML টা ফিরে পাবে না। এবার এটা রিজলভ হতে যদি ১০ সেকেন্ড টাইম লাগে, ততক্ষণ ব্রাউজার ইউজারকে তখন ওকে ১০ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। তারপরে ও HTML প্লাস ডেটাটা পাবে। এবার এখানে এটা দেখে রাখো যে 3.49 সেকেন্ড উইথ 6 এপিআই কল। এবার যদি আমি এটাকে সরিয়ে দিই, মানে এপিআই কলগুলো কমিয়ে দিই এখানে, একটা এপিআই কল রাখলাম। করে এটাকে আমি রিলোড করি। তখন দেখো টোটাল টাইমটা কম লেগেছে 1.53, মানে এই ক্ষেত্রে ওকে কম ওয়েট করতে হতো। তো এটা একটা SSI ড্রব্যাক যে যতক্ষণ না রিকোয়েস্ট গুলো রিজলভ হচ্ছে, এখানে তুমি এই একটা এপিআই কলও যদি করো, এটাও যদি রিজলভ হতে ১০-১২ সেকেন্ড লাগে, ততক্ষণ এন্ড ইউজার আছে ও কিছুই দেখতে পাবে না। ও না HTML দেখতে পাবে, না তোমার JSON ডেটা কিছু দেখতে পাবে। ও শুধু ব্রাউজারে এরকম লোডিং ঘুরছে এটাই দেখতে পাবে। এই যে every request hits the server slower if server is overloaded and can be expensive to run at scale. এই দুটো পয়েন্টের মিনিং হচ্ছে, তোমরা যদি Next.js ইউজ করো অ্যান্ড Vercel এর এনভায়রনমেন্ট ইউজ করো, এই যে একেকটা গেট সার্ভার সাইড আমরা হিট করছি, এইগুলো সার্ভারে প্রসেসিং হয়। তো ওখানে যে পয়েন্ট দুটো বলেছে যে সার্ভারে যদি অলরেডি চাপ থাকে, তখন তোমার গেট সার্ভার সাইডের যে রিকোয়েস্টটা এন্ড ইউজার করেছে, ওইটা রিজলভ হতে কিছুটা টাইম লাগতে পারে। তার জন্য ইউজার কি করবে? দেখবে যে একটু পরে ডেটাটা আসছে। এটা তোমার একটা ড্রব্যাক। আরেকটা ড্রব্যাক হচ্ছে তোমার এভরি টাইম এপিআই কল হবে যখনই তুমি রাউটটা হিট করবে। স্ল্যাশ হোম হিট করলে তারপর সার্ভারে তোমার এপিআই কলটা হবে, যে এই ফ্লোটা যেটা বললাম এভরি টাইম। মানে সার্ভার সাইডে যদি তুমি ৩ টে এপিআই কল করো, ৩ টে এপিআই রিজলভ হতে যদি ১০ সেকেন্ড লাগে, দ্যাট মিনস তুমি পেজটা যখনই রিফ্রেশ করবে ইউজারকে ১০ সেকেন্ড মিনিমাম ১০ সেকেন্ড ওয়েট করতেই হবে। এইটা তোমার ওয়ান কাইন্ড অফ ড্রব্যাক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, তোমার এখানে প্রিভিউটা দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে app.tsx এর মধ্যে পারসিস্টটাকে যদি অফ করি, এখন তুমি সার্ভার সাইড HTML এর মধ্যে দেখো পুরো ডেটাটা দেখতে পাচ্ছ। অ্যান্ড এই সিনারিওতে হোম উইথ ইউজ কোয়েরি, এখানে কিন্তু সার্ভার সাইডে তোমার HTML টা পড়ছে, বাট এখানে কোনো ডেটা নেই। এখানে ক্লায়েন্ট সাইডে ডেটা আছে। এখানে এই দেখো এখানে ডেটা, এটা ক্লায়েন্ট সাইড। বাট সার্ভার সাইডে HTML স্ট্রাকচার অ্যান্ড অনলি লোডিং স্টেট। তো এটাই হচ্ছে ডিফারেন্স। এটা হচ্ছে তোমার সার্ভার সাইডের এক্সাম্পল, যে সার্ভার থেকে যে HTML টা পাচ্ছি তার মধ্যেই আমার ডেটা প্লাস HTML টা পড়ে যাচ্ছে। কিন্তু ক্লায়েন্ট সাইডে কি হচ্ছে? তুমি HTML টা পাচ্ছ, এখানে কোনো গেট সার্ভার সাইড কল করা নেই। তুমি জাস্ট HTML টা পাচ্ছ, ক্লায়েন্ট সাইডে এসে এপিআই কলটা। নেক্সট হচ্ছে, এটা তো সার্ভার সাইড প্রপস দেখালাম। এবার সার্ভার সাইড প্রপস এর সাথে তুমি ইউজ কোয়েরিটাকেও ইউজ করতে পারো। তোমরা যদি রিঅ্যাক্ট হুক না হুক সরি, ইউজ কোয়েরি উইথ গেট সার্ভার সাইড প্রপ এটা লেখো এবং এখানে ডকুমেন্টেশনে যাও, SSR tan stack doc। এইটাকে আমি, এটা হচ্ছে তোমার সার্ভার সাইড এপিআই কল প্লাস ক্লায়েন্ট সাইড এপিআই কল দুটোর মিক্সিং। এখন যেটা আমরা করেছি অনলি সার্ভার সাইড এপিআই কল হচ্ছে, আর এই হোম উইথ ইউজ কোয়েরিতে অনলি ক্লায়েন্ট সাইড এপিআই কল হচ্ছে। বাট আমরা এই দুটো কম্বিনেশনকে মিক্সও করতে পারি। তার জন্য কি করতে হবে? তুমি সার্ভার সাইডে একটা এপিআই কল করালে, এখানে এখানে যে প্রপসটা পেলে এটা ইউজ কোয়েরিতে অ্যাজ এ ইনিশিয়াল ডেটা হিসেবে যাবে। তারপরে তুমি আবার ইউজ কোয়েরি যেমন নরমাল ইউজ করো সেটা করতে পারো। তো এখানে সার্ভার সাইড কল করেছে, প্রপস এর মধ্যে নিয়েছে এবং এই যে জেসন ডেটা আছে এটা এখানে অ্যাজ এ ইনিশিয়াল ডেটা। তো আমি সেম করে দেখাচ্ছি। এখানে তুমি ফেচ করলে এখানে অ্যাকচুয়ালি ইউজ করতে হবে আমাদেরকে ইউজ কোয়েরি, অ্যান্ড তার জন্য আমি এটাকে এখান থেকে কপি করি। যে কপি করার দরকার নেই, স্ক্র্যাচ থেকে কর। কনস্ট ইকুয়াল টু তুমি দেবে ইউজ কোয়েরি, এখানে সেম তোমাকে কোয়েরি কি দিতে হবে, কোয়েরি কি প্রোডাক্ট আন্ডারস্কোর লিস্ট। এবার এখানে দিতে হবে তোমাকে কোয়েরি ফাংশন, কোয়েরি ফ্রেন্ড। তার মধ্যে কি করব, আমি এটাকেই পাস করিয়ে দিচ্ছি টাইটেল, আর এখানে ইনিশিয়াল ডেটা ইকুয়াল টু প্রোডাক্ট লিস্ট, এবং এখানে নেব হচ্ছে ডেটা।
এটা প্রোডাক্ট লিস্ট নয়, এটা ডেটা ডট ম্যাপ। এখন কি হলো, সার্ভার সাইড এপিআই কল প্লাস ক্লায়েন্ট সাইড এপিআই কল দুটো কম্বাইন হয়ে। এবার যদি ব্রাউজারে যাই, এখানে গিয়ে রিফ্রেশ করি, তুমি এখানে এটা দেখতে পাচ্ছ। আর যদি ফেচিং এ যাও, এখানেও এপিআই কলটা হয়েছে। এবার সেম জিনিস এখানে যে এত কিছু তোমার ক্যাটেগরি আইডি এগুলো করেছি, এগুলো আমরা এখানে ইউজ করতে পারি। তার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল আমি এখানে এটা কপি করছি। এই পুরো হোম উইথ ইউজ কোয়েরির ফাংশনটাকে কপি করছি। এটাকে করলাম কপি, তার নামটা চেঞ্জ করে করলাম হোম, ক্যাপিটাল হোম। এবার এখানে কি করব, পেজ প্রপস নেব হচ্ছে, প্রপস হিসেবে এটা আসবে প্রোডাক্ট লিস্ট, এন্ড এখানে ওয়ান বাই ওয়ান ইম্পোর্ট করি, কারণ ইম্পোর্ট করা নেই। বাটন হলো টেক্সট ফিল্ড, লিস্ট হলো সব ইম্পোর্ট করি, লিস্ট আইটেম বাটন, লিস্ট টেক্সট, तुम्हारा পেজিনেশন, সার্কুলার প্রোগ্রেস আর সব কল করানো আছে। ডিবাউন্স, ক্যাটাগরি লিস্ট ফাংশন, এখানে এটা ফেচ হচ্ছে পুরো। এখানে একটা জিনিস জাস্ট অ্যাড করব, সেটা হচ্ছে ইনিশিয়াল ডেটা। এখানে ধরো ইনিশিয়াল ডেটা আমি অ্যাড করলাম না, আপাতত কমেন্ট করে রাখছি। তখন কি হবে, সার্ভার সাইড থেকে যখন আমরা এইচটিএমএল টা দেখবো, তখন কিন্তু তুমি এই টাইপের ভিউ পাবে। কিন্তু সার্ভার সাইড থেকে তুমি পেজ প্রপস এর মধ্যে ডেটাটা পাচ্ছ পুরো এর নিচে, বাট ওটাকে আমরা ইউজ করছি না। কারণ কি, আমরা ইনিশিয়াল ডেটাটাকে অফ করে রেখেছি। তো ইনিশিয়াল ডেটা যদি অফ থাকে তখন এই টাইপের ভিউ পাচ্ছি, মানে কোনো ডেটা দেখতে পাচ্ছি। বাট এটাকে যদি অন করে দাও এন্ড নাও হিট এ রিফ্রেশ, এখানে কিন্তু সার্ভার সাইডেই তুমি পুরো এইচটিএমএল প্লাস ডেটাটাও দেখতে পাচ্ছ। এবার এখানে যেমন তুমি চেঞ্জ করবে সেটাও চলবে। মানে পেজ চেঞ্জ করলাম, ওটাও কাজ করবে। তো এখন কি হলো, এখন এটা তোমার কম্বাইন্ড হয়ে গেল, সার্ভার সাইড এপিআই কল প্লাস ক্লায়েন্ট সাইড এপিআই কল। এন্ড তোমার অরিজিনাল যে রিয়েল লাইফ প্রোডাকশন অ্যাপগুলো হয়, ওরা মোস্ট অফ দ্য টাইম এই কম্বিনেশন ইউজ করে। এবার এটা ডিপেন্ড করে তুমি কোথায় সার্ভার সাইড ইউজ করবে, কোথায় কম্বিনেশন ইউজ করবে, আর কোথায় অনলি ক্লায়েন্ট সাইড ইউজ করবে। সার্ভার সাইড ওখানে ইউজ করবে যেগুলো পাবলিক পেজ, মানে গ্রো এর যেই পেজটা আছে এটা তো পাবলিক পেজ, এখানে এসইও লাগবে। এই ক্ষেত্রে তোমরা গেট সার্ভার সাইড ইউজ করবে। বাট এমন ধরো একটা রাউট আছে যেটা ড্যাশবোর্ড আছে, যেটা কিনা তোমার প্রোফাইলে লগ ইন করার পর তারপর তুমি দেখতে পাবে, সেই ক্ষেত্রে তোমার সার্ভার সাইড না ইউজ করলেও হয়। সেক্ষেত্রে তুমি নর্মালি পেজে এপিআই কল করে দাও, ইউজ এফেক্ট দিয়ে বা ইউজ করে দিয়ে। আর কম্বিনেশন কোথায় ইউজ করবে, ধরো তুমি এখানে এপিআই কল করছো, সার্ভার সাইড থেকে ডেটা এলো, তারপর নিচে কিছু পেজিনেশন আছে, ফিল্টার আছে। সেই ক্ষেত্রে তোমার সার্ভার সাইড প্লাস তোমার ক্লায়েন্ট সাইড এপিআই কল, এই দুটো মিক্সিং ওই ক্ষেত্রে ইউজ হবে।